মাই ডিয়ার স্টুডেন্টস, আমি পার্থ মণ্ডল। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিসিসি বারাসাত। চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আলোচনা করব ইংলিশ প্র্যাকটিস সেট 3। ইতিপূর্বে আমরা দুটো আলোচনা করেছি। ওই পর্ব দুটি দেখতে হলে আমাদের ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্টে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। fill in the space with an infinitive, অর্থাৎ একটি ইনফিনিটিভ দিয়ে একটি শূন্যস্থান পূরণ করতে হবে। কোনো ভার্বের পূর্বে যদি টু থাকে তখনই তাকে ইনফিনিটিভ হিসাবে ধরা যায়। তাহলে আমরা বাক্যটি পড়ব, ড্যাশ ফল্ট ইজ ইজি। এখানে টু বিগিন, টু বিউরি, টু রিড, টু ফাইন্ড কোনটি বসাতে হবে? এখানে বসাতে হবে টু ফাইন্ড। তাহলে আমরা এখানে বসিয়ে দেব টু FIND ফাইন্ড। তাহলে এটি একটি ইডিয়াম। এর অর্থ কি? টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। এর অর্থ অন্যের দোষ ধরা অতি সহজ। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ডি এর অপশন। পরবর্তী প্রশ্ন, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দি মিডনাইট ট্রেন। এখানে কি বসাতে হবে? প্রথমে এর অপশানে আছে হোল্ড আপ। হোল্ড আপ মানে দেরি করা। বি এর অপশানে আছে হোল্ড ইন। হোল্ড ইন মানে সংযত হওয়া। হোল্ড মানে ধারণ করা বা ধরে রাখা। ডি এর অপশানে আছে হোল্ড আউট। হোল্ড আউট মানে প্রস্তাব দেওয়া। তাহলে মধ্যরাতের ট্রেন কি করেছিল? মধ্যরাতের ট্রেন সাধারণত দেরি হতে পারে। তাহলে কি অপশন হতে পারে? এর দাগ, অর্থাৎ হোল্ড আপ হবে। তাহলে দেয়ার ওয়াজ এ হোল্ড আপ, HOLD, হোল্ড UP, হোল্ড আপ অন দি মিডনাইট ট্রেন। নেক্সট, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দি সেন্টেন্স। বাক্যে সঠিক প্রিপোজিশন বসাও। হি, HINTED, হিন্টেড। হিন্টেড মানে সংকেত করা। ড্যাশ সাম লস ট্রেজার, অর্থাৎ সে কিছু অর্থ হারিয়ে ফেলেছিল, তার দিকে সে নির্দেশ করেছিল। তাহলে হিন্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে সবসময় অ্যাড বসাতে হবে, এটি অ্যাড। হিন্টেড অ্যাড কথাটার অর্থ সংকেত করা। তাহলে আমার অপশান ডি এরটা উত্তর। আর আগেরটির উত্তর ছিল এ, অর্থাৎ হোল্ড আপ। 4 নম্বর, চেঞ্জ দি ভয়েস। দি বয়েজ আর মেকিং কাইটস। বালকেরা ঘুড়ি তৈরি করছিল। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের জানতে হবে যে অ্যাক্টিভ, এটা একটি অ্যাক্টিভ ভয়েসে দেয়া আছে। এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে দি বয়েজ আর এর অবজেক্ট হচ্ছে কাইটস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সেটি সাবজেক্ট হবে। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? কাইটস, KITS, কাইটস। তারপরে কি দেওয়া আছে? ওয়ার, WERE, ওয়ার। এই বাক্যটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। এই যে ওয়ার আছে এবং মূল ভার্বের সঙ্গে মেকের সঙ্গে ING যোগ আছে, তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটাকে প্যাসিভ ভয়েসে করতে গেলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্রথমে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসিয়ে দিলাম। তারপরে এটি প্লুরাল নাম্বার, তাই এর পরবর্তীতে ভার্বের পাস্ট টেন্সের রূপ ওয়ার দিলাম, প্লুরাল নাম্বারের রূপ ওয়ার দিলাম। তারপরে বসাবো, এখানে দেওয়া আছে যেখানে মূল ভার্বের সঙ্গে ING যোগ থাকবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়ারের পরে এখানে অবশ্যই বিং বসবে, BING, বিং। তারপরে বসাতে হবে মেকের পাস্ট টেন্স, MAD, মেড। আর অবশ্যই বাই বসাতে হবে, দি। এবার অ্যাক্টিভ ভয়েসে যেটি সাবজেক্ট ছিল সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, বাই দি বয়েস, BOYS, বয়েস। তাহলে আমাদের উত্তর হলো কাইটস ওয়ার বিং মেড বাই দি বয়েস। তার পরবর্তী অংশে আছে চেঞ্জ দি ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করো। মাই ফ্রেন্ড টোল্ড মি, আমার বন্ধু আমাকে বলল, দিস ইজ নট এ গুড বুক টু রিড, এটা পড়ার পক্ষে ভালো বই নয়। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা কি আছে? টোল্ড, অর্থাৎ পাস্ট টেন্সে আছে এই টোল্ড। আর এই ডবল ইনভার্টেড কমার মধ্যে এটি আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দিস ইজ নট এ গুড বুক, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ।
তাহলে এই রিপোর্টেড স্পিচটা, এই রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্স হয়, এখানে টোল্ড দেয়া আছে, টেলের পাস্ট টেন্স টোল্ড, এই যে টোল্ড, টেলের পাস্ট টেন্স, তাহলে রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচটা সব সময় পাস্ট টেন্সেই হবে। তাহলে আমরা কি লিখব? এর উত্তর হবে মাই ফ্রেন্ড, আর যেখানে টোল্ড দেয়া থাকবে অবশ্যই সেটি টোল্ডই বসাতে হবে পরবর্তী অংশে। তাহলে মাই ফ্রেন্ড, টিওএলডি, টোল্ড মি। এবার কানেক্টর হিসাবে অবশ্যই দ্যাট বসাতে হবে ইনডাইরেক্ট স্পিচে, দ্যাট। এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা দিস আছে, এই দিসটার পরিবর্তে আরো একটি দ্যাট বসাতে হবে। তাহলে প্রথম দ্যাট বসানো হলো, কমা দেওয়া আছে, এটা উঠিয়ে দেওয়ার জন্য দুটো রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের মধ্যে কানেক্টর হিসাবে দ্যাট বসানো হলো। আর পরবর্তীকালে দিস দেয়া আছে, অর্থাৎ নৈকট্য বোঝাচ্ছে, সেটা দূরত্ব বোঝাতে দ্যাট ব্যবহার করা হলো, দ্যাট। এবার এই রিপোর্টিং স্পিচের ভার্বটা, এই রিপোর্টেড স্পিচ যে ভার্ব, এটা আছে ইজ, বলেছি এই ভার্বটা সবসময় পাস্ট টেন্সই হবে। তাহলে ইজ এর পাস্ট টেন্স কি হবে? ওয়াজ। তার পরবর্তী অংশে কি আছে? নট এ গুড বুক টু রিড। তাহলে আমাদের উত্তর হলো মাই ফাদার টোল্ড মি দ্যাট ওয়াজ নট এ গুড বুক টু রিড। পরবর্তী অংশে আছে এরর কারেকশন। দি স্টুডেন্টস ওয়ার প্লেইং বিসাইডস দি স্কুল বিল্ডিং। এই বাক্যের কোন পার্টে ভুল আছে আমাদের নির্ণয় করতে হবে। বালকেরা স্কুল বিল্ডিং এর পাশেই খেলা করছিল। তাহলে আমরা পাশেই যখন বলবো, এই বিএসআইডিএস, বিসাইডস মানে ছাড়াও বোঝায়, বিসাইডস মানে ছাড়া বোঝায়, আর আমরা বোঝাতে চাইছি বালকেরা স্কুল বিল্ডিং এর পাশে খেলা করছিল। তাহলে এই পার্টটিতে ভুল আছে। তাহলে এটা কি হবে? বিএসআইডি হবে, বিসাইড। যেমন বিসাইড রিভার, বিসাইড সিটি মানে শহরের পাশে, নদীর পাশে। তাহলে এখানে স্কুল বিল্ডিং এর পাশে অর্থে বিসাইড বসবে, বিসাইডস হবে না। বিসাইডস মানে ছাড়াও, এটি হবে না। প্রফিট ইজ ডিভাইডেড বিটুইন দি 5 শেয়ার হোল্ডার্স অফ দি কোম্পানি। অর্থাৎ প্রফিটটা কোম্পানির 5 জন শেয়ার হোল্ডারের মধ্যে ভাগ করে দাও। তাহলে এই বাক্যে কোথায় ভুল আছে? প্রফিট ইজ ডিভাইডেড মানে ভাগ করে দেওয়া হয়েছিল, পাস্ট টেন্স দেওয়া আছে, বিটুইন দি 5 শেয়ার হোল্ডার্স অফ দি কোম্পানি। তাহলে দুবার পড়বো যখন বাক্যটা বোঝা যাচ্ছে যে 5 শেয়ার হোল্ডার্স আছে, 5 জন শেয়ার হোল্ডার বা অংশীদারি কারবারি লোকদের মধ্যে বন্টন করতে হবে। তাহলে কোনো জিনিস যখন 2 এর মধ্যে ভাগ করা বা বন্টন করা হয় তখনই এখানে বিটুইন বসে, কিন্তু এখানে কজন আছে? 5 শেয়ার হোল্ডারের কথা আছে। তাহলে 5 জন বা 2 এর বেশি লোকের সঙ্গে বন্টন করার কথা বোঝালে তখন আর বিটুইন বসবে না, তখন বসবে অ্যামাং। তাহলে প্রফিট ইজ ডিভাইডেড, এই বিটুইনের পরিবর্তে 2 এর বেশি লোকের মধ্যে ভাগ করতে হচ্ছে, তাই আমরা অ্যামাং বসাবো, অ্যামাং দি 5 শেয়ার হোল্ডার্স অব দি কোম্পানি। তাহলে এই বিটুইনটা ভুল ছিল। পরবর্তী অংশে দেওয়া আছে এ ইয়ার হ্যাজ বিন গান বাই সিন্স হি লেফট আস অ্যান্ড উই নেভার হিয়ার এনি নিউজ অফ হিম। অর্থাৎ 1 বছর মতো হতে চলল সে আমাদের ছেড়ে চলে গেছে এবং তার সম্পর্কে আমরা কোনো খবর এখনো পর্যন্ত শুনতে পাইনি। তাহলে এই অংশে প্রথম পার্টেই ভুল আছে। এ ইয়ার হ্যাজ বিন গান দেওয়ার প্রয়োজন নেই, এ ইয়ার হ্যাজ গান দিলেই চলবে, এই বিনটা এখানে দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তার পরবর্তী অংশে আছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দি 4। এই 4টি বিকল্পের মধ্যে একটিকে চিহ্নিত করো। কি চিহ্নিত করব, কিভাবে করব? থ্রু আউট হিজ ক্যারিয়ার হিজ পারফরমেন্স হ্যাজ ফেয়ারলি বিন, মানে তার কেরিয়ার জুড়েই, থ্রু আউট হিজ ক্যারিয়ার মানে তার সমস্ত কেরিয়ার জুড়েই, হিজ পারফরমেন্স হ্যাজ ফেয়ারলি বিন, তার কৃতিত্বটা বেশ উজ্জ্বল ছিল বা বেশ ধারাবাহিক ছিল। তাহলে ধারাবাহিক থাকাটা ইংরাজি কি হতে পারে? এখানে কনসিস্টেন্ট বসবে, অর্থাৎ বি এর অপশনটা বসবে এটা।
আজকের পরবর্তী প্রশ্ন, আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দি মেম্বার্স অফ দি ক্লাব, অর্থাৎ ক্লাবের সদস্যদেরকে আমি আমার ধন্যবাদ জানাই। তাহলে থ্যাঙ্কস কনভের পরে সাধারণত কনভে মাই থ্যাঙ্কস টু দি মেম্বার্স অফ দি ক্লাব, টু বসবে এখানে। তার পরবর্তী অংশ, দি গভর্নমেন্ট ড্যাশ অন দিস ইস্যু, মানে সরকার এই ব্যাপারে কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে বা মতবিরোধ দেখা দিয়েছে। তাহলে গভর্নমেন্টে একটা সরকার পক্ষ থাকে, একটা সরকারের বিপক্ষ থাকে। তাহলে দুটো পক্ষের মধ্যে যখন ভাগাভাগি হয় তখন আর ইজ ডিভাইডেড দেওয়া যাবে না, দুটো পক্ষ, তাই এখানে আর ডিভাইডেড দিতে হবে। প্লুরাল নাম্বার বুঝিয়েছে, এই জন্য আর বসাবো। তারপরেরটি আছে, দি স্টুডেন্ট ইজ ইয়েট টু ড্যাশ হিজ হোম টাস্ক, অর্থাৎ ছাত্ররা এখনো তাদের হোম টাস্ক, ইয়েট অর্থাৎ নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। তাহলে বলা হচ্ছে যে ছাত্ররা এখনো তাদের হোম টাস্কটা সম্পন্ন করেনি। তাহলে সম্পন্ন না করা ইংরাজি কি হবে, কমপ্লিট বলেছি, ইয়েট দেওয়াই আছে। তাহলে টুর পরে কি বসবে, টুর পরে ভার্বের ইনফিনিটিভ রূপ বসে, অর্থাৎ টুর পরে কমপ্লিট বসবে। কমপ্লিট মানে সম্পূর্ণ করেনি, কমপ্লিশন হয় না, কমপ্লিট। বেস্ট এক্সপ্রেসেস দি মিনিং অফ দি গিভেন ওয়ার্ড অ্যাবান্ডান, অর্থাৎ এটি বেস্ট এক্সপ্রেসেস কথাটার অর্থ খুব সহজ সরল ভাবে, মানে অর্থাৎ সমার্থক শব্দের রূপ বসাতে হবে। তাহলে অ্যাবান্ডান, অ্যাবান্ডান মানে হচ্ছে পরিত্যাগ করা। এই পরিত্যাগ করার কাছাকাছি অর্থ কোনটি, যেমন এক্সকিউজ, এক্সকিউজ মানে ক্ষমা করা। আর্জ, আর্জ মানে প্রেরণা বা তাড়না। ফরসেক, ফরসেক মানে ক্ষমা করা, এই পরিত্যাগ করা, সরি পরিত্যাগ করা। আর রিস্ক মানে হচ্ছে ঝুঁকি নেওয়া। তাহলে আমার খুঁজে পেতে হবে পরিত্যাগ করা। তাহলে পরিত্যাগ করা কি হতে পারে এখানে, এবারে ফরসেক এটি। অডিয়াস, অডিয়াস মানে ঘৃণ্য বা জঘন্য। তাহলে এর সমার্থক চাইছে, হেটফুল মানে হচ্ছে ঘৃণ্য, তাহলে এটি উত্তর হবে। আর রটন মানে পচা, ইনফেমাস মানে অখ্যাত, আর সিক মানে হচ্ছে অসুস্থ। পরবর্তী প্রশ্ন, পিটিশন, পিটিশন কথাটার অর্থ আবেদন বা দরখাস্ত। তাহলে সমার্থক কোনটি হবে, যেমন এর দাগে আছে রোটেশন, রোটেশন মানে আবর্তন। বি এর দাগে আছে অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন। আর সি এর দাগে আছে অ্যাপিল, অ্যাপিল মানে আবেদন করা। তাহলে এটি হবে উত্তর। পিটিশন মানে আবেদন বা দরখাস্ত, অ্যাপিল হবে। আর ভোকেশন কথাটার অর্থ হচ্ছে পেশা বা বৃত্তি, বৃত্তি, পেশা। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, চুজ দি ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দি গিভেন অল্টারনেটিভ। অপোজিট ইন মিনিং অর্থাৎ এই পর্বে আমরা বিপরীতার্থক শব্দ খুঁজব। প্রথমে আছে ফ্রাজাইল, ফ্রাজাইল কথাটার অর্থ ভঙ্গুর। তাহলে এর বিপরীত কথা কি হবে, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার নয় এমন। রাফ, রাফ মানে মোটামুটি। টাইট মানে শক্ত। আর গার্ফ, গার্ফ মানে বিষণ্ণ। তাহলে ফ্রাজাইল ভঙ্গুর, তার বিপরীত কথা হবে টাইট, শক্তপোক্ত। তারপরেরটিতে আছে ব্যারেন, ব্যারেন মানে বন্ধা বা অনুর্বর, অর্থাৎ যে জমিতে ভালো ফসল উৎপন্ন হয় না। আর তার বিপরীত কথা উর্বর, উর্বর ইংরেজি হচ্ছে ফার্টাইল। নেব যেমন ফ্রিজিট, ফ্রিজিট কথাটা বাংলা মানে হচ্ছে হিমশীতল বা নির্জীব। আর এখানে আছে ফ্যালো, ফ্যালো মানে হচ্ছে পতিত বা অনাবাদী। তাহলে বিও উত্তর হতে পারতো, ডিও উত্তর, যেহেতু একই অপশন দেওয়া আছে দুটোই উত্তর হতে পারতো। আচ্ছা, হস্টাইল, হস্টাইল মানে হচ্ছে প্রতিকূল। তাহলে প্রতিকূলের বিপরীত কথা আমাদের কি হবে, অনুকূল হবে। আচ্ছা, অর্থ দেখে নিয়ে আমরা। হোস্ট আছে, হোস্ট মানে হচ্ছে আশ্রয়দাতা বা নিমন্ত্রণ কর্তা। প্রাউড মানে গর্বিত। সিস্টেমেটিক, সিস্টেমেটিক মানে হচ্ছে পদ্ধতিগত। আর সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল। তাহলে হস্টাইল মানে আমরা বললাম কি প্রতিকূল বা শত্রু পরায়ণতা, শত্রুতা পরায়ণ। আর তার বিপরীত কথা সহানুভূতিশীল, সিম্প্যাথেটিক। আজকের পরবর্তী প্রশ্ন, চুজ দি ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দি গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। প্রদত্ত শব্দগুলো অথবা বাক্যের পরিবর্তে একটি শব্দকে চিহ্নিত করো। অ্যান অ্যাক্ট অ্যাজ ভায়োলেন্স
একটা হিংসাত্মক কার্যাবলী টু টেক কন্ট্রোল অফ এ প্লেন, যেটা একটা বিমানের ক্ষমতা দখল করার জন্য করা হয়, অর্থাৎ বিমানে ঢুকে বিমানকে দখল করে নেওয়ার জন্য যেটি করা হয় তাকে বলা হয় হাইজ্যাক করা, প্লেন হাইজ্যাক করা হয়। তার পরবর্তীতে দেওয়া আছে 2 নম্বর, এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দি সুপ্রিম পাওয়ার রেস্ট উইথ পিপল ইজ কল্ড, অর্থাৎ সরকারের একটা ব্যবস্থা, যে ব্যবস্থার শুধুমাত্র জনগণের দ্বারাই সরকার নির্বাচিত হয় তাকে বলা হয় গণতন্ত্র, অর্থাৎ ডেমোক্রেসি। আর এই মনার্কি কথাটার অর্থ হচ্ছে রাজতন্ত্র। আর অলিগার্সি মানে অল্প কয়েকজন দ্বারা রাজ্য শাসন। আর এখানে আছে BUREAUCRACI, ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র, অর্থাৎ IAS বা IPS দ্বারা কোনো রাজ্য বা দেশ শাসন। এই ব্যুরোক্রেসি বানানটা একটু ভালো করে দেখে নেবে, এটি স্পেলিং মিস্টেকও আসতে পারে। তাহলে আজকের এখানে উত্তর হবে আমাদের ডেমোক্রেসি, অর্থাৎ পরেরটি সেন্ড অর ব্রিং সামওয়ান ব্যাক টু হিজ ওন কান্ট্রি, কাউকে অন্য দেশ থেকে আনা হয়, তাকে অন্য দেশ থেকে আনা হলে তাকে রিপ্যাট্রিয়েট বলা হয়, সি এর অপশন। এবার 11 দাগ, হুইচ বেস্ট এক্সপ্রেসেস দি মিনিং অফ দি ইডিয়াম অর ফ্রেজ, ইডিয়াম অর ফ্রেজের সবচেয়ে ভালো অর্থ কোনটি? প্রথমে আছে বিট, তাহলে এটির উত্তর হবে বিট অ্যাবাউট দি বুশ, কথাটার অর্থ অবান্তর কথা বলা, উত্তরটা হবে স্পিক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার, এটি। আর তারপরে আছে ইন কোল্ড ব্লাড, কথাটার অর্থ হচ্ছে ঠান্ডা মাথায়, মানে কারোর বিনা প্ররোচনায়। তাহলে বলা হয় যেমন ঠান্ডা মাথায় খুন করেছে, তাহলে সেই ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায় ইংরেজি কি হবে? ডিলিবারেটলি, মানে কারোর দ্বারা প্ররোচিত না হয়ে, এটি উত্তর। আর আগেরটি ছিল সি এর উত্তর। তারপরেরটি টু বাইট দি ডাস্ট, কথাটার অর্থ হচ্ছে পরাজিত হওয়া। তাহলে পরাজিত হওয়া ইংরাজি এখানে কি দেওয়া আছে? এটি ডি হবে, টু বি ডিফিটেড মানে পরাজিত হওয়া। আজকের পর্বের শেষ প্রশ্ন, ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে করা বানানটিকে খুঁজে বার করতে হবে। 4টে করে বানান দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক কোন বানান সেটিকে খুঁজে বার করতে হবে। তাহলে প্রথম পর্বে আছে রিদিম, অর্থ রিদিম বানান হচ্ছে RHYTHM, রিদিম মানে ছন্দ বা তাল। যখন এই কারেক্ট স্পেলিং পড়বে তোমরা, তখন শুধুমাত্র সঠিক বানানটিকেই পড়বে, আর বাকি ভুলগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। এবং সঠিক বানানটা পড়ার পরে সেটি খাতায় 1বার বা 2বার না দেখে লিখলে তাহলে সেটা মনে গেঁথে যাবে এবং মনে রাখাটা সুবিধা হবে। পরের প্রশ্ন দেয়া আছে, এটিও কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মেনটেন্যান্স। তাহলে মেনটেন বানান করবো আমরা MAIN, মেন, TE নান্স, NANC নান্স। মেনটেন্যান্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। তাহলে এটিও সিলেবেল ভাগ করে আমরা বানান করব মেন, MAN মেন, TE নান্স, NANC নান্স। এভাবে মুখস্থ করবে এবং একবার করে লিখবে। আজকের পর্বের শেষ প্রশ্ন, অ্যাপোলজি APOLOGY, অ্যাপোলজি। এই অ্যাপোলজি কথাটার অর্থ হচ্ছে কৈফিয়ত তলব করা অথবা অপরাধ স্বীকার করা, APOLOGY হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি। আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে পরবর্তী পর্বে আরো ভালো এই ধরনের ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো। এইরকম একটি লাইক, শেয়ার বা কমেন্ট আমাদের অবশ্যই উদ্দীপনা বাড়ায়। আপনারাও চাইবেন নিশ্চয়ই যে আমাদের উদ্দীপনাটা বাড়ুক, তাহলে আপনাদেরও ভালো ক্লাস আমরা দিতেই পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।